হ্যালো বন্ধুরা, আমি হারুন। এটা তোমাদের ইউটিউব চ্যানেল হারুন বায়োজন। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব কিডনির ডিসঅর্ডার, অর্থাৎ কিডনিতে কী কী ধরনের আমাদের রোগ হওয়ার সম্ভাবনা থাকে। চলো দেরি না করে আমরা শুরু করি। প্রথম হচ্ছে দ্য ডিসঅর্ডার অফ দ্য এক্সক্রিটরি সিস্টেম, অর্থাৎ আমাদের যে রেচনতন্ত্র বলতে প্রধান হচ্ছে আমাদের কিডনি। সেই কিডনিতে কি কি রোগ হতে পারে, তারপরে ক্ষতি কী, এটা বলার আগে প্রথমে একটা উদাহরণ তোমাদের সঙ্গে শেয়ার করি। ধরুন একটা শহর আছে, একটা সিটি আছে। সেই সিটি যত নোংরা আবর্জনা তা নালার মাধ্যমে যায় এবং একটা জায়গা দিয়ে বেরিয়ে যায়, একটা মেন নালা দিয়ে। এবার ধরে নাও তুমি যদি সেই সিটির নালাগুলো কোনো কারণে বন্ধ হয়ে যায় বা সিটির নালাগুলো বন্ধ হয়ে, তার কি হবে? তুমি যতই অর্থ খরচ করে শহরকে পরিষ্কার রাখার চেষ্টা করো না কেন, সারা শহরটা কিন্তু দুর্গন্ধ ভর্তি হয়ে যাবে। কেন? কারণ নালাগুলো ব্লকেজ হয়ে গেছে, ওয়েস্ট মেটেরিয়ালগুলো বাইরে বেরোচ্ছে না। সেম একইভাবে আমাদের যদি কিডনি খারাপ হয়ে যায়, তাহলে আমাদের বডির ওয়েস্ট মেটেরিয়ালগুলো কি হচ্ছে না, বাইরে বেরোবে না। যার ফলে ওয়েস্ট মেটেরিয়ালগুলো আমাদের বডিতে জমা হওয়ার ফলে সেটা অন্য সমস্ত অর্গানকে ধীরে ধীরে ড্যামেজ করতে থাকবে। তাই আমাদের এই কিডনিকে ঠিক রাখতে হবে। তো চলো আমরা দেখি কি কারণে কিডনি আমাদের খারাপ হয়। প্রথম পয়েন্ট দেখো, এখানে বলছে ম্যালফাংশন অফ কিডনি ক্যান লিড টু অ্যাকুমুলেট ইউরিয়া ইন ব্লাড, এ কন্ডিশন কল্ড ইউরেমিয়া। তাহলে ইউরিয়া কোথায় তৈরি হচ্ছে? ইউরিয়া তৈরি হচ্ছে তোমার লিভারের মধ্যে। এবার সেই ইউরিয়াটা হচ্ছে আমাদের নাইট্রোজেনাস ওয়েস্ট, অর্থাৎ নাইট্রোজেনযুক্ত রেশন পদার্থ। সেই ইউরিয়াটা বেরোচ্ছে কার দ্বারা? তোমার কিডনির দ্বারা। কিন্তু এই যে ইউরিয়াগুলো যদি না বেরোয়, তাহলে ইউরিয়াগুলো আমাদের ব্লাডের মধ্যে জমা হতে শুরু করবে। সেই কন্ডিশনটাকে আমরা বলছি ইউরেমিয়া, হুইচ ইজ হাইলি হার্মফুল অ্যান্ড মে লিড টু কিডনি ফেলিয়ার। এবং এভাবে জমা হতে থাকলে কি হয়, সেটা আমাদের পক্ষে খুবই ক্ষতিকর, এবং এক তো ক্ষতি করবেই, আর দ্বিতীয় হচ্ছে তোমার আমাদের কিডনি ফেলিয়ার করে, তোমার কিডনির ফাংশন বন্ধ করে দিতে পারবে, কিডনির ফাংশনটা বন্ধ হয়ে যেতে পারে। ইন সাচ পেশেন্ট ইউরিয়া ক্যান রিমুভড বাই এ প্রসেস কল্ড হিমোডায়ালাইসিস। তো এবার এই সমস্ত ইউরিয়ার যে পেশেন্টগুলো হয়েছে, এই ইউরিয়ার পেশেন্টদের ক্ষেত্রে আমরা কি করি? হিমোডায়ালাইসিস পদ্ধতির মাধ্যমে সেই ইউরিয়া বা নাইট্রোজেনাস ওয়েস্টগুলোকে বের করি, যখন কিডনি আমাদের কাজ করে না তখন। ডিউরিং দ্য প্রসেস হিমোডায়ালাইসিস পদ্ধতির সময় দ্য ব্লাড ড্রেনড ফ্রম এ কনভেনিয়েন্ট আর্টারি ইজ পাম্পড ইন্টু এ ডায়ালাইজিং ইউনিট কল্ড আর্টিফিশিয়াল কিডনি। তাহলে এটা আমাদের একটা ডায়ালাইজিং ইউনিট, ছবি দেখতে পাচ্ছ। এবার এই ডায়ালাইজিং ইউনিট থেকে আমাদের কি ব্লাডগুলোকে শরীর থেকে এই কিডনি আর্টিফিশিয়াল কিডনির মধ্যে আনা হয়। কিভাবে আনা হয় দেখো, প্রথমে আমাদের একটা আর্টারির সঙ্গে আমাদের একটা পাইপ কানেকশন করে দেওয়া হয়, এবং সেখানে কি থাকে দেখো, যাতে ব্লাডের প্রেশারটা মেনটেন থাকে সেটাকে ম্যানেজ করা হয়। তারপরে হচ্ছে ব্লাডটা পাম্প, যাতে ব্লাডটা শরীর থেকে বেরিয়ে আসে, সেই পাম্পের জন্য এখানে ব্লাড পাম্প বসানো থাকে। তাছাড়া কি থাকে, হেপারিন দেওয়া হয়, যাতে এই টিউবের মধ্যে আসার পর ব্লাডটা না জমাট বেঁধে যায়। তারপর ডায়ালাইজার ইনফ্লো প্রেশার মনিটর, সবসময় কিন্তু ব্লাডের প্রেশারটাকে মেনটেন করতে হবে বা ব্লাড প্রেশারটাকে চেক করতে হবে। এরপরে আসলে মেন জায়গা, সেটা হচ্ছে ডায়ালাইজার বা ফিল্টার। এবার ডায়ালাইজারের মধ্যে কি থাকছে? ডায়ালাইজারের মধ্যে যে দ্রবণটা, ডায়ালাইজারের মধ্যে যে সলিউশন থাকছে, যে সলিউশনটা থাকবে, সেই সলিউশন কি ডিআয়োনাইজড ওয়াটার, মানে ডিআয়োনাইজড ওয়াটারের একটা গাঢ় দ্রবণ থাকবে। ডিআয়োনাইজড ওয়াটারে যেখানে কোনো আয়ন থাকবে না, মানে বলতে হবে এক ধরনের ডিআয়োনাইজড ওয়াটার, ডিস্টিল ওয়াটার টাইপের। এবার এই ডিআয়োনাইজড ওয়াটারের মধ্যে এখানে আবার কি থাকবে? তোমার সেমি পারমিয়েবল মেমব্রেন। সেমি পারমিয়েবল এক ধরনের অর্ধবৃত্ত পর্দা, মানে এর মধ্যে অনেকগুলো নালা থাকবে, এই নালীগুলোর মধ্যে তোমার কি অর্ধবৃত্ত পর্দা থাকবে। এর একদিক দিয়ে তোমার হচ্ছে কি ডায়ালাইজার যুক্ত করতে হবে, অর্থাৎ যে এই ডায়ালাইজার
ফিল্টারকে যুক্ত করতে হবে, একদিকে তোমার ব্লাড ফ্লো হবে। এবার ডায়ালাইজার এবং ব্লাড ফ্লো যখন পাশাপাশি যাবে তখন এর মধ্যে কি ব্যাপন প্রক্রিয়ায় রক্তের মধ্যে যে ইউরিয়াগুলো রয়েছে সেই ইউরিয়াগুলো ডায়ালাইজার দ্রবণে চলে যাবে এবং শেষে সেই ডায়ালাইজার যখন ইউরিয়াগুলো অ্যাকসেপ্ট করলো, তারপর ব্লাডটা অন্য একটা নল দিয়ে বাইরে বেরিয়ে আসবে। বেরিয়ে আসার পরে এয়ার ট্র্যাপ ডিটেক্টর, অর্থাৎ এই ব্লাডের মধ্যে যদি কোনো এয়ার না থাকে, এয়ার থাকে কিন্তু আমাদের মৃত্যু পর্যন্ত হতে পারে ব্লাডের মধ্যে যদি এয়ার থেকে দেয়, তো এয়ারটা ট্র্যাপ করে দেওয়া হলো। তারপর ফিল্টার ব্লাড তোমার হচ্ছে এখানে চলে আসছে। তো আমাদের মেন ডায়ালাইজারের কাজ কি, এখানে অর্ধবৃত্ত যে সমস্ত নাল পর্দা রয়েছে সেই পর্দায় ডায়ালাইজার ডিআয়োনাইজড ওয়াটার গাঢ় দ্রবণ রয়েছে, সেই ডিআয়োনাইজড ওয়াটার এবং রক্তকে একসঙ্গে চালনা করা হয় দুটো পাশাপাশি, যার ফলে কি রক্তের মধ্যে যে ইউরিয়াগুলো আছে সে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে সে ডায়ালাইজার দ্রবণে চলে যায়। এবার ডায়ালাইজার দ্রবণ তখন সেটাকে আলাদা করে অন্য একটা জায়গায় নিয়ে চলে যায় এবং ব্লাডটা তখন অন্য একটা পাম্প দিয়ে, অর্থাৎ অপোজিট একটা পাম্প দিয়ে টিউব দিয়ে বেরিয়ে আসে। বেরিয়ে আসার পর আবার কোনো একটা আর্টারির মাধ্যমে আমাদের শরীরে বা ভেনের মাধ্যমে শরীরে ঢুকে যায়, যার ফলে আমাদের ইউরিয়া কিভাবে রিমুভ করা হয়। ব্লাড drained from a convenient artery is pumped into a dialyzing unit after adding an anticoagulant like heparin. তাহলে এই যে ব্লাডটা যাচ্ছে সেখানে আমরা হেপারিন যুক্ত করছি। কেন হেপারিন যুক্ত করছি? যাতে তোমার ব্লাডটা শরীরের বাইরে জমে না যায়, জমাট না বেঁধে যায়। ওকে, তারপর সেই ব্লাডটা যাচ্ছে কোথায়? ডায়ালাইজারের মধ্যে। দ্য ইউনিট কন্টেইন এ coiled cellophane tube surrounded by a fluid dialyzing fluid having the same composition as that plasma except the nitrogenous waste. তাহলে এখানে যে ডায়ালাইজারগুলো রয়েছে তার কম্পোজিশনটা কি হচ্ছে? এখানে সেলোফেন টিউব রয়েছে, সেলোফেন টিউবগুলো কি অর্ধবেদ্য পর্দা এবং বলছে সারাউন্ডেড বাই ফ্লুইড, এবং সেই টিউব লাইক, এরকম টিউব লাইক স্ট্রাকচার রয়েছে। ধরে নাও এই টিউবের মধ্যে কি রয়েছে? সেলোফেন টিউব বলা হচ্ছে, এগুলো অর্ধবৃত্ত পর্দা রয়েছে। এর মধ্যে দিয়ে তোমার অর্ধেকটা দিয়ে ডায়ালাইজার যাবে, অর্ধেকটা তোমার ব্লাড যাবে, এক পাশাপাশি যাবে। তো ব্লাড এবং ডায়ালাইজারের মধ্যে কি হবে? ব্যাপন প্রক্রিয়ায় ফিল্ট্রেশন হবে ইউরিয়া। দ্য পোরাস সেলোফেন মেমব্রেন, পোরাস কেন বলছে? কারণ অর্ধবেদ্য বলে। মেমব্রেন অফ দ্য টিউব অ্যালাউ দ্য প্যাসেজ অফ মলিকিউলস বেসড অন কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। তাহলে বেস্ট কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট মানে কি? হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশন। যেহেতু ব্লাডের মধ্যে ইউরিয়া বেশি রয়েছে, তাই ব্লাডের ইউরিয়াটা কি হবে? ডায়ালাইজার এখানে কনসেন্ট্রেশন কম রয়েছে, তাই হাই থেকে লোয়ের দিকে চলে যাবে। অ্যাজ নাইট্রোজেনাস ওয়েস্ট আর অ্যাবসেন্ট ইন দ্য ডায়ালাইজিং ফ্লুইড, দিস সাবস্টেন্স ফ্রিলি মুভ আউট দেয়ার বাই ক্লিয়ারিং দ্য ব্লাড। তারপর কি হচ্ছে? এখানে আসছে যেটা ব্লাডটা বেরিয়ে আসছে সেখানে তোমার কি নাইট্রোজেনাস ওয়েস্ট থাকছে না, অর্থাৎ ইউরিয়া থাকছে না। দ্য ক্লিয়ার্ড ব্লাড pumped back to the body through a vein after adding anti-heparin in it. Okay, তারপর এখানে আমরা অ্যান্টি-হেপারিন দিচ্ছি এবং সেটাকে আমার আর্টের মধ্যে বা ভেনের মাধ্যমে সেটাকে আমার বডিতে আবার রিপ্লেস করে দিচ্ছি। দিস মেথড ইজ বোন ফর থাউজেন্ডস অফ ইউরিনারি পেশেন্টস অল ওভার দ্য ওয়ার্ল্ড। এভাবে আমাদের সারা পৃথিবীতে হাজার হাজার পেশেন্ট এই ডায়ালাইসিস প্রক্রিয়ার মাধ্যমে সার্ভাইভ করছে। তো ইউরেমিয়াতে কি হচ্ছে? দেখো ইউরেমিয়াতে কি হয়, কি ডেফিসিয়েন্সি হয়। ইউরেমিয়াতে আমাদের যখন হয় তখন এক্সেস হচ্ছে কি ইউরিয়া, B2 মাইক্রোগ্লোবিউলিন, ট্রেস এলিমেন্ট অল্প পরিমাণে সব সোডিয়াম, ক্লোরিন, পটাশিয়াম সব জিনিসগুলো বেড়ে যায়, গুয়ানিটিন কম্পাউন্ড বেড়ে যায়, তারপর হচ্ছে পলিঅ্যামাইন বেড়ে যায়, প্যারাথ হরমোন বেড়ে যায়, প্রোল্যাকটিন বেড়ে যায়, পটাশিয়াম এবং ফসফেটের পরিমাণটা বেড়ে যাচ্ছে। কি ডেফিসিয়েন্সি হয়? এই সময় ক্যালসিয়ামের অভাব দেখা দেয়, 1 to 5 ভিটামিন ডি অভাব দেখা দেয়, ভিটামিন ডির অভাব, টেস্টোস্টেরন অভাব দেখা দেয়, ইস্ট্রোজেন, এরিথ্রোপয়েটিন, এই সমস্ত জিনিসগুলো ডেফিসিয়েন্সি দেখা যায়। তো এই ডায়ালাইসিস প্রক্রিয়ার মাধ্যমে আমাদের শরীরের ব্লাডকে আর্টিফিশিয়াল কিডনির মধ্যে নেওয়া হয় এবং আর্টিফিশিয়াল কিডনির মধ্যে কি থাকে? একটা সেলোফেন টিউব থাকে। সেলোফেন টিউব হচ্ছে কি অর্ধবেদ্য পর্দা, যার মধ্য দিয়ে তোমার ডায়ালাইজার, ডিআয়োনাইজড কনসেন্ট্রেটেড ওয়াটার এবং ব্লাডকে একসাথে ফ্লো করা হয়, যার ফলে এরা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের মাধ্যমে হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনে ইউরিয়া এই সমস্ত জিনিসগুলো ব্লাড থেকে তোমার ডায়ালাইজারের মধ্যে চলে যায়। তখন আমাদের কি হয়? ব্লাডটা পিউরিফাই হয়, সেই ব্লাডটাকে আবার আমাদের বডিতে পাঠিয়ে দেওয়া হয়। আশা করি বুঝতে পেরেছ। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কিডনি ট্রান্সপ্লান্টেশন। আর নেক্সট হচ্ছে কি রেনাল ফেলিওর। রেনাল ফেলিওর মানে কি? যেটাকে আমরা বলছি কিডনি ফেলিওর বা রেনাল ইনসাফিসিয়েন্সি।
এই ডিজিজটাকে আমরা বলা হয় রেনাল ইনসাফিসিয়েন্সি বা রেনাল ব্যর্থতা, কিডনির ব্যর্থতা বলা হয় ইনসাফিসিয়েন্সি। রেনাল ইনসাফিসিয়েন্সি বা কিডনি ফেলিয়ার দু রকমের হয়ে থাকে। একটা হচ্ছে তোমার অ্যাকিউট রেনাল ডিসঅর্ডার, অ্যাকিউট রেনাল ডিসঅর্ডার, আর একটা হচ্ছে এটাকে ARD বলা হয়, ARD। আরেকটা হচ্ছে তোমার অ্যাকিউট রেনাল ডিসঅর্ডার, আরেকটা হচ্ছে তোমার সেটা হচ্ছে দীর্ঘকালীন অর্থাৎ ক্রনিক রেনাল ডিসঅর্ডার, ক্রনিক রেনাল ডিসঅর্ডার। এটা হচ্ছে দীর্ঘকালীন, অনেকদিন ধরে কিডনি যখন খারাপ থাকবে তো সেটা হয় দীর্ঘকালীন। আর এটা হচ্ছে তোমার কি হয় স্বল্পকালীন, ক্ষণস্থায়ী। এই ক্ষণস্থায়ীটা ধীরে 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 তোমার দীর্ঘকালীনে কনভার্ট হয়ে যায়। এটাকে আরেকটা বলা হয় অ্যাকিউট রেনাল ইনফেকশনও বলা হয়ে থাকে, ARI, এটাও বলা হতে পারে ARI হলো। এবার দেখা যাচ্ছে যে এই অ্যাকিউট রেনাল ডিসঅর্ডার যেটা আছে মানে ধীরে ধীরে কোন ইনফেকশনের মাধ্যমে হলো, তারপরে ধীরে ধীরে সেটা আবার দীর্ঘকালীনে কনভার্ট হয়ে গেল। সংকটজনক দীর্ঘকালীন বৃক্ক রোগের মধ্যে পার্থক্যমূলক বৈশিষ্ট্য হলো দীর্ঘস্থায়ী রোগে অ্যানিমিয়া, এই যে এখান থেকে কি হয় অ্যানিমিয়া হতে পারে, অনেক দিন যদি খারাপ হয়ে থাকে তাহলে অ্যানিমিয়া, বা স্মল সাইজ, কিডনির সাইজ ছোট হতে পারে, ছোট হয়ে যাওয়া ইত্যাদি বৈশিষ্ট্য দেখা যায়। কিন্তু অ্যাকিউট রেনাল ফেলিয়ার এতে কি হয় বৃক্কের কার্যক্ষমতা ধীরে ধীরে হ্রাস পেতে থাকে, হ্রাস পেতে পেতে একসময় কি হয় দীর্ঘকালীন রেনাল ডিসঅর্ডার আসে, তারপর রেনাল ইনসাফিসিয়েন্সি বা রেনাল ফেলিয়ার হয়ে যায়। তার বলছে কি এই প্রকৃতপক্ষে রেনাল ফেলিয়ার কেন হয় বা কিসের জন্য কি বলা হচ্ছে, আমাদের বিশেষ করে কি হয় গ্লোমেরুলাস যে রয়েছে, এটা আমাদের গ্লোমেরুলাস বৌমানের ক্যাপসুল যেটাকে আমরা বলছি, যেখানে তোমার এই বৌমান ক্যাপসুল যেখানে তোমার কি হচ্ছে অ্যাফারেন্ট আর ইফারেন্ট আর্টেরিয়াল ঢুকছে, এখানে তোমার অ্যাফারেন্ট আর্টেরিয়াল ঢুকছে, এখানে তোমার PCT বেরিয়ে যাচ্ছে। তো এই যে গ্লোমেরুলাস, সেই গ্লোমেরুলাসের ফেলিয়ারের জন্য মানে এখানে কি হয় আলট্রা ফিল্ট্রেশন ঘটে। এই আলট্রা ফিল্ট্রেশন যদি না হয় তখন আমাদের কিডনি কাজ করে না, তখন সেটাকে আমরা এক ধরনের রেনাল ফেলিয়ার বলতে পারি। রেনাল ফেলিয়ারের মাধ্যমে কি হয় রক্তের সিরামে ক্রিয়েটিনের মাত্রা বেড়ে যায়। এখানে কি কি মাত্রা বাড়ে দেখো, ক্রিয়েটিনের মাত্রা অস্বাভাবিক হারে বেড়ে যায়। এছাড়া পটাশিয়াম রয়েছে, ক্যালসিয়াম রয়েছে, ফসফেট রয়েছে, এইসব জিনিসের মাত্রাগুলো, ক্রিয়েটিনের মাত্রা বেড়ে গেল, ক্যালসিয়াম পটাশিয়াম ফসফেটের মাত্রা বেড়ে গেল। এবং হচ্ছে কি এছাড়া হিমাচুরিয়া হতে পারে। হিমাচুরিয়া মানে হচ্ছে কি যে রক্তে তোমার যখন মানে ইউরিনের মাধ্যমে ব্লাড বেরোবে, বা প্রোটিন ইউরিয়া রক্তের মাধ্যমে ইউরিনের মাধ্যমে যখন প্রচুর পরিমাণে প্রোটিন বেরিয়ে যায়, মানে এই জিনিসগুলো রিঅ্যাবজর্পশন না হওয়ার জন্য ইউরিনের মধ্যে বেশি বেশি পরিমাণে বেরিয়ে যাবে সবকিছু, কারণ ওর ফিল্ট্রেশন হচ্ছে না ঠিকঠাকভাবে, তখন সেটা হবে। তো কিডনি ট্রান্সপ্লান্টেশন ইজ দ্য আলটিমেট মেথড অফ দ্য কারেকশন অফ রেনাল ফেলিয়ার। তাহলে আমাদের কিডনি যখন খারাপ হয়ে যাচ্ছে অর্থাৎ ফিল্টার যখন ঠিকঠাক হয় না, সে সময় আমরা কি করব, তার একমাত্র চিকিৎসা হচ্ছে কিডনি ট্রান্সপ্লান্টেশন, অর্থাৎ কিডনিকে আবার রিপ্লেস করতে হবে অন্য কাউরি কিডনি দিয়ে। A functioning kidney is used in the transplantation from donor, preferably a close relative, to minimize its chance of rejection by the immune system of the host. কিন্তু শুধু কিডনি ট্রান্সপ্লান্ট করলে হবে না, কিডনি ট্রান্সপ্লান্ট করতে গেলে প্রথমে দেখতে হবে যে সেই লোকের সঙ্গে আমার জেনেটিক্যাল রিলেশন কতটা রয়েছে। কারণ আমাদের বডিতে MHC বলে মেজর হিস্টো কম্প্যাটিবিলিটি কমপ্লেক্স বলে এক ধরনের ইমিউন সেল রয়েছে। এই ইমিউন সেলগুলো যখন আমাদের জেনেটিক্যালি ডিস্টেন্স অর্থাৎ জিনগতভাবে দূর সম্পর্কের কারোর কাছে যখন আমি দূর সম্পর্কে বা আনরিলেটেড কারোর কাছ থেকে যখন নিচ্ছি আমি কিডনিটা, তো সেই কিডনির যা জেনেটিক্স আমার জেনেটিক্সের সঙ্গে ম্যাচ করবে না।
এবং ম্যাচ না করলে তখন কি করবে, আমার ইমিউন সিস্টেম সেটাকে অ্যান্টিজেন হিসেবে শনাক্ত করবে এবং সাইটোটক্সিক টি সেল, এই এমএসসিকেও তাকে অ্যান্টিজেন হিসেবে শনাক্ত করবে। তারপর সাইটোটক্সিক টি সেল সেই জিনিসটাকে কি করবে, কিডনিটাকে তোমার নষ্ট করে দিবে। এটাকে বলা হয় তোমার গ্রাফট রিজেকশন। এটা গ্রাফট রিজেকশন বলতে, তাই যতটা সম্ভব পাশাপাশি তোমার সম্পর্কের মধ্যে কিডনি ট্রান্সপ্লান্ট হয়। এবার যদি বাধ্যতামূলক করতে হয় দূর সম্পর্কের মধ্যে বা আনরিলেটেডের মধ্যে, তখন আমাদের কিন্তু ইমিউনো সাপ্রেসিভ ড্রাগ কন্টিনিউয়াসলি ইউজ করতে হবে, যেটা আমার ইমিউন সিস্টেমকে কমিয়ে রাখবে, বুঝতে পারলে? তবে সেটা অ্যাকসেপ্ট হবে, না হলে কিডনি কিন্তু অ্যাকসেপ্ট হবে না। modern clinical procedure have increased the success rate of such complicated technique। তাহলে কিডনি ট্রান্সপ্লান্টেশনটাকে মডার্ন টেকনিকের মাধ্যমে, মডার্ন টেকনিক বলতে আমাদের বিভিন্ন ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ ইউজ করলে তবে আমাদের কিডনিটা ঠিক থাকবে। তো রেনাল ফেলিয়ার হলে কি কি লক্ষণ দেখা যায়? প্রথম হচ্ছে কি যে বমি বমি ভাব বা ডায়রিয়া। তাহলে প্রথম সিমটম হচ্ছে কি ভমিটিং, মাঝে মধ্যে ভমিটিং হবে। আমাদের ডিহাইড্রেশন হবে, কারণ কিডনি ফিল্টার করতে পারে না বলে কি হচ্ছে, বেশিরভাগ জল বেরিয়ে যাচ্ছে, ডিহাইড্রেশন হবে। এবং হচ্ছে কি অল্প অল্প সময় খালি সবসময় পেচ্ছাপ লাগবে, মানে হচ্ছে কি যে মানে অনেকটা বলতে পারে ডায়াবেটিস ইনসিপিটাসের মতো, বহুমূত্রের মতো রোগ হবে। মূত্রে রক্ত এবং হিমাচুরিয়া হবে, অর্থাৎ মূত্রে রক্তের পরিমাণ বেড়ে যাবে, মূত্রে রক্তের প্রোটিনের পরিমাণটা বেড়ে যাবে, রক্তে ক্যালসিয়াম, পটাশিয়াম, ফসফেট, ক্রিয়েটিন সব কিছুর পরিমাণ বেড়ে যাবে, কারণ পেচ্ছাপের মধ্যে, কারণ এগুলো ফিল্ট্রেশন হচ্ছে না তো, বডির বাইরে জাস্ট বেরিয়ে যাচ্ছে। তাছাড়া আমাদের সোয়েলিং হবে, হাত পা ইত্যাদি ফুলে যাবে, হাত পা ফুলে যাবে। তারপর হচ্ছে ফুসফুসে জল জমার, যেটা ফুসফুসে জল জমার নিউমোনিয়া বলছি আমরা, নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। এছাড়া বৃক্কে সিস্ট, ওয়াটারি সিস্ট তৈরি হবে, বৃক্কের মধ্যে জলের সিস্ট তৈরি, ওয়াটারি ফ্লুইড সিস্ট, এটা ওয়াটারি ফ্লুইড সিস্ট বলা হয়, সেই সিস্টটা তৈরি হবে। তারপর হচ্ছে কি আরবিসি উৎপাদন মানে হিমাটোপয়েসিস পদ্ধতিটা বাধাপ্রাপ্ত হবে, অর্থাৎ আরবিসি কম তৈরি হবে এবং সবসময় ক্লান্তি, অবসন্নতা ভাব দেখা দিবে এবং তার কি হচ্ছে স্মৃতিশক্তির সমস্যা, মনোযোগ সমস্যা দেখা যাবে। তাহলে রেনাল ফেলিয়ার মানে হচ্ছে কিডনি যখন ফিল্টার করতে পারে না, তখন সেটাকে আমরা রেনাল ফেলিয়ার বলছি, বা রেনাল ইনসাফিসিয়েন্সি, কিডনির ব্যর্থতা বলছি। সেটা দুরকম হচ্ছে, একটা অ্যাকিউট রেনাল ডিসঅর্ডার, একটা ক্রনিক রেনাল ডিসঅর্ডার। অ্যাকিউট মানে যখন ক্ষণস্থায়ী হচ্ছে, অল্প সময়ের জন্য কিডনি ফিল্টার করতে পারছে না তখন। ক্রনিক মানে হচ্ছে কি যখন একটা দীর্ঘ সময় ধরে তোমার এই ফিল্ট্রেশন করতে পারছে না, তখন সেটা হচ্ছে ক্রনিক রেনাল ডিসঅর্ডার। এবার ক্রনিক রেনাল ডিসঅর্ডারের ক্ষেত্রে একমাত্র উপায় হচ্ছে তোমার কিডনিকে ট্রান্সপ্লান্ট করা। এবার কিডনি ট্রান্সপ্লান্ট করতে গেলে দেখতে হবে যার কাছ থেকে ডোনার তার সঙ্গে আমার জেনেটিক রিলেশনটা কতটা। জেনেটিক রিলেশন খুব দূরের হয়, যত দূরের হবে তত কি হবে, আমার কিডনির গ্রাফট রিজেকশন হওয়ার চান্স থাকবে, অর্থাৎ আমার বডি রিজেক্ট করে দেবে। কারা রিজেক্ট করবে? মেজর হিস্টোকম্প্যাটিবল কমপ্লেক্স এবং সাইটোটক্সিক টি সেল আমাদের যে তৈরি হয় বডিতে, তারা রিজেক্ট করবে। তারপরে গ্লোমেরুলনেফ্রাইটিস এবং পলিনেফ্রাইটিস। আর একটা গ্লোমেরুলনেফ্রাইটিস হচ্ছে কি আমাদের যেমন গ্লোমেরুলাস, অর্থাৎ এই যে তোমার কিডনির নেফ্রনের মধ্যে এই অংশ দেখতে পাচ্ছ গ্লোমেরুলাস। এই গ্লোমেরুলাসের মধ্যে যখন কোনো ইনফেকশন বা প্রদাহ হবে তখন সেটাকে আমরা গ্লোমেরুলনেফ্রাইটিস বলছি। এটা কেন হয়? প্রথম হচ্ছে কি ইনফেকশন, কোনো একটা ইনফেকশন, সাম কেসেস আর লাইন টু ইনফেকশন, স্ট্রেপ থ্রট আর সার্টেন ভাইরাল ইনফেকশনের দ্বারা হচ্ছে। অটো ইমিউন ডিজিজ, অটো মানে আমার বডি যখন নিজের সেলকে নিজে নষ্ট করতে শুরু করে তখন সেটাকে অটো ইমিউন বলা হয়ে থাকে। আদার মেডিকেল কন্ডিশন লাইক ডায়াবেটিস যদি থাকে বা হাই ব্লাড প্রেশার থাকে, এইসব জিনিসগুলো কি করে আমাদের গ্লোমেরুলনেফ্রাইটিস করে। গ্লোমেরুলাসের যে নেফ্রন যে গ্লোমেরুলাস আছে তার মধ্যে ইনফ্লামেশন হলে সেটা গ্লোমেরুলনেফ্রাইটিস আমরা বলি। এর ফলে কি হচ্ছে দেখো, যদি এটা হয় তাহলে মানে গ্লোমেরুলাসের কেন ইম্পর্টেন্ট, এর আগে আমরা পড়লাম রেনাল ফেলিয়ারের ক্ষেত্রেও কিন্তু এই গ্লোমেরুলাসের ফিল্ট্রেশন করতে পারছে না। তাহলে গ্লোমেরুলাসে কি হয়, আলট্রা ফিল্ট্রেশন হয়, সবচেয়ে বেশি ফিল্ট্রেশন করতে হয় গ্লোমেরুলাসের মধ্যে, ওই জন্য এটাকে আমরা বলছি খুব ইম্পর্টেন্ট। এটা যদি ফিল্টার না করতে পারে তখন কি আমার সোয়েলিং হয়, এডিমা হয়ে যায়, চোখ মুখ সব ফুটে যায়, পা হাত সব ফুলে যায়।
তারপরে ফমি ও বাবলি ইউরিন, অর্থাৎ যখন এই জায়গায় এখানে দেখো এটা হচ্ছে হেলদি ইউরিন, কিন্তু এখানে যখন আমরা আনহেলদি ইউরিন পাচ্ছি কখন, যখন গ্লোমেরুলোনেফ্রাইটিস হচ্ছে, উপরে দেখো ফেনা ফেনা বাবল তৈরি হচ্ছে, ফমি ও বাবলি। ব্লাড ইন দ্য ইউরিন, ইউরিনের মধ্যে কি রয়েছে, ব্লাড রয়েছে। হাই ব্লাড প্রেশার হাই হবে, ক্লান্ত আসবে এবং ডিক্রিজ ইউরিন আউটপুট, এবং ইউরিনের আউটপুটটা কমে যায়, কারণ ফিল্টার তো হচ্ছে না, তো ইউরিন কম বেরোবে, অর্থাৎ পেচ্ছাপ কম হবে। আরেকটা ডিজিজ হয়, সেটা হচ্ছে পলিনেফ্রাইটিসের ক্ষেত্রে কি হচ্ছে, বৃক্কের রেনাল পেলভিস, অর্থাৎ বৃক্কের এই যে রেনাল পেলভিস অংশ রয়েছে, এই রেনাল পেলভিস অঞ্চলে এই মেডুলারি কলার প্রদাহকে, মেডুলারি মানে এটা কর্টেক্স, এটা মেডুলা রিজন, এটা মেডুলারি কলার, মানে এইটুকু জায়গাতে যদি আমাদের প্রদাহ হয় পেলভিস বা তোমার মেডুলারি অঞ্চলে, তখন সেটাকে আমরা পলিনেফ্রাইটিস বলি। কার দ্বারা হয়, এটা ব্যাকটেরিয়াল সংক্রমণের জন্য হয়, ব্যাকটেরিয়ার সংক্রমণের দ্বারা হয়ে থাকে। এছাড়া ইউরেথ্রা, ইউরেটার ও মূত্রনালী, গভীনী ইত্যাদি, এই যে ইউরেটার, এই গভীরতে ইনফেকশনের মাধ্যমে কিন্তু হয়। পলি মানে কি অনেকগুলো, বিভিন্ন জায়গাতে হতে পারে, ইনফেকশনটা বিভিন্ন জায়গায় হতে পারে। এর ফলে কি হচ্ছে, এ রোগে মেডালার কাউন্টার কারেন্ট, এই যে আমাদের নেফ্রনের মধ্যে যে কাউন্টার কারেন্ট মেকানিজম হয়, অর্থাৎ এই নেফ্রনে অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং পার্টের মধ্যে যে কাউন্টার কারেন্ট, ব্লাড ভেসেল এবং নেফ্রনের মধ্যে যে কাউন্টার কারেন্ট, এরা আগের ভিডিও আলোচনা করেছে, সেগুলো কাউন্টার কারেন্ট মেকানিজম হচ্ছে যার মাধ্যমে ফিল্ট্রেশন হয় ওয়াটার এবং সোডিয়াম ক্লোরাইডের, সেই জিনিসটা ব্যাহত হয় এর মাধ্যমে। মূত্রের গাঢ়ত্ব হ্রাস পায়, এরও ঘন ঘন যন্ত্রণাদায়ক, এবং এর লক্ষণ কি, ঘন ঘন যন্ত্রণাদায়ক মূত্র হচ্ছে, জ্বর হচ্ছে, কোমরের ব্যথা হবে, এবং হলো এবার গ্লোমেরুলোনেফ্রাইটিস বা পলিনেফ্রাইটিস উভয়ের ক্ষেত্রে কিন্তু অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট করলে সেরে যায়, অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট করলে এটা সেরে যায়। তাহলে এখানে আমরা কি করলাম, ইউরেমিয়া করলাম, রেনাল ফেলিয়ার আলোচনা করলাম, গ্লোমেরুলোনেফ্রাইটিস করলাম, এবং তোমার হচ্ছে পলিনেফ্রাইটিস নিয়ে আলোচনা করলাম, এবং হিমোডায়ালাইসিস প্রসেসটা আলোচনা করলাম। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। এরপরে নেক্সট ভিডিওতে আমি তোমার রেনাল ক্যালকুলি বা কিডনি স্টোন কেন হয়, তার প্রতিকার, কিডনি স্টোন না হওয়ার জন্য কি কি আমাদের ডায়েট মেনটেন করতে হবে, সেগুলো নিয়ে আলোচনা করব। ভিডিওটি দেখার জন্য তোমার ধন্যবাদ, থ্যাংক ইউ।